ক্লাস 12-এ সিএলপিএ আমরা অডিট পার্ট করছিলাম। অডিট পার্টের সেকেন্ড চ্যাপ্টার প্রসিডিওর অফ অডিট। এই চ্যাপ্টারের আগে আমরা দুটো ভিডিওতে বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করে নিয়েছি। আজকে এই প্রসিডিওর অফ অডিট চ্যাপ্টারের পার্ট 3 ভিডিও। আজকে আমাদের টপিক অডিট প্রোগ্রাম, নিরীক্ষা কর্মসূচি। নিরীক্ষার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নিরীক্ষক নিরীক্ষার কাজ শুরু করার আগেই একটা কর্ম পরিকল্পনা তৈরি করে নেয়। অর্থাৎ কাজ যাতে সঠিক সময়ে নিখুঁতভাবে সম্পাদিত হয়, কোনো বিষয় যাতে বাদ না পড়ে এবং সহকারীদের প্রত্যেকের কাজের যাতে হিসাব থাকে, সেই জন্য নিরীক্ষা কর্মচারীদের মধ্যে সমস্ত কাজ ভাগ করে দেওয়ার জন্য একটা সুচিন্তিত কর্মসূচি প্রস্তুত করতে হয়। একেই নিরীক্ষার কর্মসূচি বলা হয়। তাহলে নিরীক্ষার কর্মসূচির প্রথম যে কোশ্চেনটা আমরা দেখব সেটা হচ্ছে ডেফিনিশন। নিরীক্ষা কর্মসূচি কাকে বলে? নিরীক্ষার কাজে নিযুক্ত কর্মচারীরা কে কী কাজ করবে, কোন সময়ের মধ্যে নির্দিষ্ট কাজটি শেষ করতে হবে এবং তা কী উপায়ে সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব ইত্যাদি বিষয়ে বিজ্ঞানসম্মতভাবে যে বিশদ পরিকল্পনা নিরীক্ষার কাজ শুরু করার আগে তৈরি করা হয় তাকেই নিরীক্ষা কর্মসূচি বলা হয়। তাহলে নিরীক্ষার কাজ শুরুর আগে যে প্রপার প্ল্যানিংটা নিরীক্ষককে করতে হয়, সেই প্ল্যানিংকেই নিরীক্ষা কর্মসূচি বলা হয়। এরপর আমরা নিরীক্ষার কর্মসূচির বৈশিষ্ট্যগুলো দেখে নেব। ক্যারেক্টারিস্টিক্স অফ অডিট প্রোগ্রাম। প্রথম বলছে নমনীয়তা, ফ্লেক্সিবিলিটি। অবশ্যই একটা কর্মসূচি যেটা কাজ শুরুর আগেই তৈরি হচ্ছে সেটা ফ্লেক্সিবল হওয়া দরকার, অর্থাৎ প্রয়োজন অনুসারে যাতে সেটা চেঞ্জ করা যায়। নাম্বার 2, কাজের বিশদ বিবরণ। কর্মসূচিতে নিরীক্ষা সংক্রান্ত যাবতীয় কাজের বিস্তৃত বিবরণ লেখা থাকতে হবে। প্রাসঙ্গিকতা, এটি নিরীক্ষা সংক্রান্ত কাজের প্রাসঙ্গিক বিষয়গুলোর ওপর নির্ভর করেই রচিত হয়, অর্থাৎ কোনো অপ্রাসঙ্গিক বিষয় কিন্তু কর্মসূচির মধ্যে থাকে না। যুক্তি নির্ভর, নিরীক্ষার কাজে যেসব পদ্ধতি বা কৌশল অনুসৃত হবে সেগুলি যুক্তির ভিত্তিতে বিচার করেই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ কেন সেই পদ্ধতি অবলম্বন করা হয়েছে বা কেন সেই কৌশল অনুসৃত হয়েছে সেগুলি যুক্তির ভিত্তিতে বিচার করেই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়। উদ্দেশ্যমুখীনতা, কর্মসূচি এমনভাবে রচনা করা হয় যাতে নিরীক্ষার উদ্দেশ্য বাস্তবায়িত হয়। কর্মসূচি কেন করা হয়? যাতে নিরীক্ষার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেই উদ্দেশ্যটা যেন সঠিকভাবে বাস্তবায়িত হয়। তাহলে এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ অডিট প্রোগ্রাম। নেক্সট কোয়েশ্চেন, ক্লাসিফিকেশনস, অর্থাৎ নিরীক্ষা কর্মসূচির শ্রেণীবিভাগ। নিরীক্ষা কর্মসূচিকে সাধারণত দুটো ভাগে ভাগ করা হয়: পূর্ব নির্ধারিত কর্মসূচি আর প্রগতিশীল নিরীক্ষার কর্মসূচি। পূর্ব নির্ধারিত কর্মসূচি কাকে বলে? নিরীক্ষার কাজ পরিচালনার ব্যাপারে সাধারণত যেসব পদ্ধতি বা কর্মপ্রণালী অনুসৃত হয়ে থাকে সেগুলি এই ধরনের কর্মসূচিতে অন্তর্ভুক্ত হয়, তাই একে পূর্ব নির্ধারিত নিরীক্ষা কর্মসূচি বলা হয়। কিন্তু প্রতিষ্ঠানের কাজকর্ম, উদ্দেশ্য, নিরীক্ষা পদ্ধতি ইত্যাদির পরিবর্তনের ফলে এই কর্মসূচিগুলোরও পরিবর্তন করার প্রয়োজন হয়, কারণ পূর্ব নির্ধারিত কর্মসূচি কিন্তু ফ্লেক্সিবল হয় না, কারণ আগে থেকেই সেটা ফিক্সড থাকে। কিন্তু আমরা ক্যারেক্টারিস্টিক্সে প্রথমেই দেখলাম যে কর্মসূচি বা প্ল্যানিং সবসময় কিন্তু ফ্লেক্সিবল হওয়া দরকার, সেই জন্য এই কর্মসূচি পরিবর্তনশীল কিন্তু হওয়া উচিত। আর নাম্বার বিতে বলছে প্রগতিশীল নিরীক্ষা কর্মসূচি।
এই ধরনের কর্মসূচিতে নিরীক্ষা সংক্রান্ত কাজের পরিধি ও বৈশিষ্ট্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উল্লেখ থাকে এবং এটি পরিবর্তনশীল। সেই জন্য যে সমস্ত কারবারে কাজকর্মের বছরের পর বছর পরিবর্তন ঘটে তাদের ক্ষেত্রে কিন্তু প্রগতিশীল নিরীক্ষা কর্মসূচি উপযোগী। তাহলে সাধারণত নিরীক্ষা কর্মসূচি এই দুটি ভাগে বিভক্ত: পূর্ব নির্ধারিত নিরীক্ষা কর্মসূচি আর প্রগতিশীল নিরীক্ষা কর্মসূচি। এছাড়াও নিরীক্ষা কর্মসূচিকে কেউ কেউ আরও দুটি ভাগে ভাগ করে থাকে: সাধারণ নিরীক্ষা কর্মসূচি আর বিশেষ বা নির্দিষ্ট নিরীক্ষা কর্মসূচি। সাধারণ নিরীক্ষা কর্মসূচি কি না, কোনো প্রতিষ্ঠানের হিসাব পরীক্ষার উদ্দেশ্যে নিরীক্ষার সাধারণ বিষয়গুলি অন্তর্ভুক্ত করে যে কর্মসূচি রচনা করা হয়, অর্থাৎ যেগুলো জেনারেল ঘটনা বা জেনারেল ইভেন্ট, সেগুলোকে নিয়ে যে কর্মসূচি গঠন করা হয় তাকে সাধারণ নিরীক্ষার কর্মসূচি বলে। আর যদি কোনো বিশেষ উদ্দেশ্যে কোনো কর্মসূচি করা হয়, যেমন পণ্য ক্রয় বা বিক্রয়ের ব্যাপারে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে কোনো নিরীক্ষা কর্মসূচি করা হয়, তাকে বিশেষ বা নির্দিষ্ট নিরীক্ষা কর্মসূচি বলা হয়ে থাকে। তাহলে আমরা ক্লাসিফিকেশনটা দেখে নিলাম। এরপরে আমরা একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নেব: নিরীক্ষা কর্মসূচি প্রস্তুতের আগে বিবেচ্য বিষয়। অর্থাৎ একজন অডিটর যখন সে অডিট প্রোগ্রাম করবে তার আগে সে কী বিষয় নিয়ে কোন বিষয়কে কনসিডার করবে, কোন ম্যাটার্স কনসিডার করবে, সেই বিবেচ্য বিষয়গুলো কী কী। প্রথম পয়েন্টস বলছে নিরীক্ষার প্রকৃতি ও পরিধি। অবিধিবদ্ধ নিরীক্ষার ক্ষেত্রে নিয়োগকর্তার সঙ্গে চুক্তি এবং বিধিবদ্ধ নিরীক্ষার ক্ষেত্রে আইনের বিধান অনুযায়ী নিরীক্ষককে তার কাজের প্রকৃতি ও পরিধি সম্পর্কে ভালোভাবে জেনে নিয়ে নিরীক্ষা কর্মসূচি তৈরি করতে হবে। কারণ আমরা পড়েছি আগে যে বিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিরীক্ষা পুরোটাই আইনগতভাবে হয়, কিন্তু অবিধিবদ্ধ নিরীক্ষার ক্ষেত্রে কিন্তু যে নিয়োগ করছে তার সঙ্গে যে চুক্তি হবে সেই অনুযায়ী নিরীক্ষককে নিরীক্ষা করতে হবে। তাহলে প্রথমেই নিরীক্ষককে তার কাজের প্রকৃতি কী, অর্থাৎ তাকে কী কাজ করতে হবে সেই সম্পর্কে ভালো করে জেনে নিতে হবে। নেক্সট পয়েন্ট, প্রতিষ্ঠানের প্রকৃতি। নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের প্রকৃতি অব্যবসায়িক না ব্যবসায়িক, সেবা সরবরাহকারী না উৎপাদনকারী ইত্যাদি বিষয়ে কিন্তু নিরীক্ষককে অবগত হওয়া দরকার। অর্থাৎ প্রতিষ্ঠানটার প্রকৃতি কীরকম সেই নিয়ে আগে থেকেই জেনে নিতে হবে। নাম্বার 3, পরিচালন ব্যবস্থা। প্রতিষ্ঠানের সাংগঠনিক আস্থা ও ব্যবস্থাপনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকলে উপযুক্ত কর্মসূচি তৈরি করা সম্ভব হয়। তাই প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ ও নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে শীর্ষ ব্যবস্থাপনার কোন ব্যক্তি প্রধান ভূমিকা পালন করছে সেই সম্পর্কে প্রতিষ্ঠানের সাংগঠনিক তালিকা বা কার্যতালিকা সংগ্রহ করে জেনে নিতে হবে। অবশ্যই প্রতিষ্ঠানে যে সমস্ত দলিলপত্র আছে, যেসব ডকুমেন্টস আছে, অর্থাৎ কোনো কোম্পানির ক্ষেত্রে হলে তার যে স্মারকলিপি, পরিমেল নিয়মাবলী, বিবরণপত্র, এবং অংশীদারি প্রতিষ্ঠান ক্ষেত্রে হলে অংশীদারি চুক্তিপত্র ইত্যাদি ভালো করে পরীক্ষা করে নিতে হবে। নাম্বার 5, হিসাব নিকাশকরণ পদ্ধতি। অর্থাৎ প্রতিষ্ঠানে কোন ধরনের হিসাব নিকাশকরণ পদ্ধতি প্রচলিত আছে সেই সম্পর্কে বিশদ জেনে নিতে হবে। কারণ আমরা জানি যেমন ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে অনেক রকম মেথড হয়, ক্লোজিং স্টক ক্যালকুলেশনের ক্ষেত্রে অনেক রকম মেথড হয়, ব্যাড ডেট জন্য প্রভিশন, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু কোন মেথড ফলো করছে, কোন অ্যাকাউন্টিং সিস্টেম অনুযায়ী প্রতিষ্ঠানের হিসাব নিকাশ হচ্ছে সেটা আগে থেকে জেনে নিতে হবে। অভ্যন্তরীণ ব্যবস্থা পর্যালোচনা, অর্থাৎ ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম আর ইন্টারনাল চেক সিস্টেম, এই দুটো আছে কিনা বা এই দুটো যদি থাকেও সেটা কতটা কার্যকরী তা পরীক্ষা করে দেখা দরকার। কারণ ব্যবস্থাগুলি পর্যালোচনার পর নিরীক্ষার কাজের
পরিধি স্থির করা হয়। প্রমাণপত্র পরীক্ষা, বিভিন্ন রকম লেনদেনে সমর্থন সূচক কোন কোন প্রমাণপত্র যাচাই করা প্রয়োজন তা ঠিক করে নিয়েই কর্মসূচি তৈরি করা উচিত। আর নিরীক্ষার স্মারকলিপি, যেটা আগের ভিডিওয়ে আমরা ডিটেলস আলোচনা করেছিলাম, অডিট মেমোরান্ডাম। পুরনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে আগের নিরীক্ষকের নিরীক্ষা স্মারকলিপি বর্তমান নিরীক্ষককে খুঁটিয়ে পরীক্ষা করতে হবে, কিন্তু নতুন প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিরীক্ষা কর্মসূচি রচনার আগে নিরীক্ষার স্মারকলিপি তাকে অবশ্যই তৈরি করে নিতে হবে। তাহলে এগুলো হচ্ছে নিরীক্ষা কর্মসূচি প্রস্তুতের আগে বিবেচ্য বিষয়। এরপরে আমরা দুটো টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফিক্সড অডিট প্রোগ্রামের অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। অর্থাৎ নিরীক্ষা কর্মসূচি যদি ফিক্সড হয়, যদি স্থির হয়, তাহলে তার ক্ষেত্রে, কারণ আমরা পড়লাম যে নিরীক্ষার কর্মসূচি কিন্তু সবসময় ফ্লেক্সিবল হওয়া প্রয়োজন, পরিস্থিতি অনুযায়ী যাতে সেটাকে পরিবর্তন করা যায়। এমন রিজিড বা এমন কোনো ফিক্সড প্ল্যান করা উচিত নয় যেটা আমরা ইন ফিউচারে কোনো প্রবলেম হলেও চেঞ্জ করতে পারবো না। কিন্তু যদি ফিক্সড অডিট প্রোগ্রাম করা হয় তাহলে তার নিশ্চয়ই কিছু সুবিধাও আছে এবং অবশ্যই কিছু অসুবিধা আছে। তাহলে সেই সুবিধা আর অসুবিধাগুলো দেখে নেব। ফার্স্ট দেখব অ্যাডভান্টেজেস অফ ফিক্সড অডিট প্রোগ্রাম, স্থির নিরীক্ষা কর্মসূচির সুবিধা। কি বলেছে? কাজের সুষম বন্টন। যদি আমি আগে থেকেই দক্ষতা, অভিজ্ঞতা ও যোগ্যতা অনুযায়ী নিরীক্ষা সংক্রান্ত সমস্ত কাজ নিরীক্ষা কর্মচারীদের মধ্যে সুষমভাবে বন্টন করে রাখি, তাহলে আমার কাজের সুবিধা হবে। নেক্সট পয়েন্ট, সচেতনতা বৃদ্ধি। সুষমভাবে কাজ বন্টনের ফলে প্রত্যেক কর্মচারী তার নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে প্রথম থেকেই সুস্পষ্ট ধারণা করতে পারবে। এজন্য তারা তাদের কাজ সম্পাদনের ব্যাপারে সবসময় সচেতন থাকে। নাম্বার 3, দক্ষতা বৃদ্ধি। বিজ্ঞানসম্মত উপায়ে কাজ বন্টনের দরুন নিরীক্ষা কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধি পায়, এতে তাদের কাজে ভুল ত্রুটি কম হয়। নাম্বার 4, সময় ও শ্রমের সাশ্রয়। দায়িত্ব সচেতনতা বেড়ে যাওয়ায় কর্মচারীরা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে সমর্থ হন। তাছাড়া অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একজন নির্দিষ্ট নিরীক্ষককে প্রায় একটি সময়ে কয়েকটি সংস্থার হিসাব পরীক্ষার কাজ একত্রে সম্পন্ন করতে হয়। এই অবস্থায় প্রতিটি প্রতিষ্ঠানের জন্য যদি পৃথক পৃথক কর্মসূচি তৈরি করে সব কাজ সময় মতো সম্পন্ন করা সম্ভব হয়, তাহলে কিন্তু সময় ও শ্রমেরই সাশ্রয় হয়। নেক্সট পয়েন্ট নাম্বার 5, কাজের অগ্রগতির পরিমাপ। অর্থাৎ একজন নিরীক্ষা কর্মচারীকে কোন সময়ে কি কাজ করতে হবে কর্মসূচিতে তার উল্লেখ যদি আগে থেকেই থাকে, তাহলে কোনো নির্দিষ্ট তারিখে কাজের কতটা অগ্রগতি হয়েছে কর্মসূচি দেখে তা পরিমাপ করা সম্ভব হবে। নেক্সট, কাজ অপরীক্ষিত থাকার সম্ভাবনা কম। নিরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয় কর্মসূচিতে লিখে সেই পরিকল্পনা অনুযায়ী যদি নিরীক্ষা কার্য সম্পাদিত হয়, তবে নিরীক্ষার কোনো কাজই কিন্তু অপরীক্ষিত থাকবে না। দোষী কর্মচারীকে শনাক্তকরণ সম্ভব। আমি স্থির কর্মসূচি করে রেখেছি, তাহলে প্রত্যেকটা ব্যক্তির নিজ নিজ কাজের আলাদা আলাদা করে দায়িত্ব দেওয়াই আছে প্রথম থেকে। তাই কোনো কাজ যদি সঠিকভাবে সম্পন্ন না হয়, তাহলে ওই নিরীক্ষা কর্মসূচি বই থেকেই আমরা দেখতে পারবো যে সেই কাজের দায়িত্ব কোন কর্মচারীর ওপর ছিল। তাহলে সেক্ষেত্রে দোষী কর্মচারীকে শনাক্ত করা কিন্তু খুব সহজেই সম্ভব হবে। নেক্সট পয়েন্ট, প্রামাণ্য দলিল। নিরীক্ষার কাজে অবহেলার অভিযোগে নিরীক্ষকের বিরুদ্ধে কোনো আদালতে মামলা দায়ের করলে তিনি প্রমাণপত্র হিসেবে কর্মসূচি বইটি আদালতে দাখিল করে তার বিরুদ্ধে আনা অভিযোগ খণ্ডন করার চেষ্টা করতে পারেন।
অর্থাৎ এই যে কর্মসূচি সেটা প্রামাণ্য দলিল হিসেবেও কাজ করে। আর পরবর্তী কর্মসূচি প্রণয়নেও সহায়ক। বর্তমান বছরের নিরীক্ষা কর্মসূচি পরবর্তী বছরের নিরীক্ষার কাজে অনেক সাহায্য করে থাকে। তাহলে আমরা দেখলাম যে যদি আমি ফিক্সড অডিট প্রোগ্রাম করে রাখি তাহলে আমরা বেশ কয়েকটা সুবিধা পেতে পারি, কিন্তু আমরা বেশ কিছু অসুবিধাও সম্মুখীন হই ফিক্সড কর্মসূচি করে রাখলে। সে অসুবিধাগুলো কি কি? প্রথম বলছে কাজের সুষম বন্টন সম্ভব নয়। যোগ্যতা অনুযায়ী নিরীক্ষা কর্মচারীদের মধ্যে কাজ বন্টন করা হয়, তাদের এই গুণাগুণ পরীক্ষা করা কিন্তু সহজসাধ্য নয়। কারণ কোন ব্যক্তি কোন কাজে পারদর্শী, সেই কাজের যে তার পারদর্শিতা, তার গুণাগুণ, সেটা কিন্তু পরিমাপ করা অত সহজ ব্যাপার নয়। সেই জন্য কাজের সুষম বন্টনও বাস্তবে সম্ভবপর নয়। নাম্বার 2, যান্ত্রিকতা বৃদ্ধি, ইনক্রিজ ইন মেকানিজেশন। স্থির কর্মসূচিতে নিরীক্ষা কর্মচারীদের সময় বেঁধে কাজ করতে হয় এবং প্রত্যেক ব্যক্তিকে প্রতিবারে একই কাজ করতে হয়, বাঁধা ধরা ছকে কাজ করে যেতে হয়। তাই তারা কোনো নতুন চিন্তাভাবনা করার সুযোগ পান না। এতে তাদের কাজটা অনেকটাই যান্ত্রিক ধরনের হয়ে যায়, অর্থাৎ একই কাজ তারা দিনের পর দিন করে যাচ্ছে, তো তাদের মধ্যে কোনো রকম নতুন চিন্তাভাবনার করার সুযোগ থাকছে না। তাহলে সেক্ষেত্রে তারা একটা যন্ত্রের মতন কাজ করে যায়। এর ফলেই তাদের উৎসাহ হ্রাস হয়, অর্থাৎ বাঁধা ধরা ছকে কাজ করায় কর্মচারীদের মধ্যে একঘেয়েমি সৃষ্টি হয়, ফলে তাদের কোনো কাজে উৎসাহ থাকে না। নেক্সট পয়েন্ট, অযোগ্যতা নির্ধারণে সমস্যা। বাঁধা ধরা ছকে কাজের ক্ষেত্রে অলস ও অপটু নিরীক্ষা কর্মচারীদের কিন্তু বেশ সুবিধা হয়। কেন না, নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী কাজ সম্পন্ন হয়েছে, এই অজুহাতে তারা তাদের দায়িত্ব থেকে রেহাই পেতে চান। এই কারণে তাদের অযোগ্যতা পরিমাপ করা সম্ভব হয় না। আর লাস্ট পয়েন্ট, বাস্তবহীনতা। স্থির প্রকৃতির কর্মসূচি সাধারণত পরিবর্তন করা যায় না, তাই পরিবর্তিত পরিস্থিতিতে এটা কিন্তু প্রায় অসম্ভব হয়ে পড়ে এবং নিরীক্ষার কাজে অসুবিধা সৃষ্টি করে। তাহলে স্থির কর্মসূচির আমরা সুবিধা ও অসুবিধাগুলো দেখলাম। তাহলে এই যে অসুবিধাগুলো আছে, আমাদের জানতে হবে যে এই অসুবিধাগুলো দূর করার উপায় কি, অর্থাৎ এই অসুবিধাগুলো আমরা কিভাবে রিমুভ করতে পারি। কিভাবে এই অসুবিধাগুলো দূর করব? প্রথমেই বলছে বাস্তবমুখী কর্মসূচি। নিরীক্ষা সংক্রান্ত যাবতীয় কাজকর্মকে দুভাগে ভাগ করে কর্মসূচি রচনা করা দরকার। যেসব কাজকর্ম সব ধরনের নিরীক্ষার ক্ষেত্রেই আবশ্যক, অর্থাৎ যে কোনো নিরীক্ষার ক্ষেত্রেই যে ধরনের কাজ দরকার, যেমন লেনদেনের সত্যতা যাচাইকরণ, সম্পত্তি ও দায়ের অস্তিত্ব, এগুলিকে এক ভাগে রাখা দরকার। আর প্রতিষ্ঠানের নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুযায়ী যেগুলো অন্যান্য কর্মসূচির থেকে আলাদা, সেগুলোকে আলাদাভাবে কর্মসূচি প্রণয়ন করতে হবে। কর্মচারীদের কাজের প্রকৃতি পাল্টানো, অর্থাৎ তাদের একঘেয়েমি কাটানোর জন্য তাদের কাজ বন্টনের সময় লক্ষ্য রাখতে হবে এবং কোনো কর্মচারীকেই যেন একই ধরনের কাজে নিযুক্ত করা না হয়। কর্মচারীদের সাথে আলোচনা করতে হবে, অর্থাৎ কর্মসূচি তৈরির সময় অভিজ্ঞ ও দক্ষ কর্মচারীদের সঙ্গে আলোচনা করে সুচিন্তিত মতামত ও গঠনমূলক প্রস্তাবকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। আর কর্মসূচির রদবদল। একই নিরীক্ষা কর্মসূচি বছরের পর বছর ব্যবহার করা উচিত নয়। কয়েক বছর পর পর কিন্তু কর্মসূচি প্রয়োজন মতন রদবদল করতে হবে। তাহলে এই অসুবিধাগুলো যদি দূর করা যায়, তাহলে নিরীক্ষা কর্মসূচি অনেকটাই সুবিধা হবে। তাহলে আজকে আমরা এই অডিট চ্যাপ্টারের, এই অডিটের সেকেন্ড চ্যাপ্টারের অডিট প্রোগ্রাম নিয়ে আলোচনা করলাম। অডিট প্রোগ্রামের বিভিন্ন পয়েন্টস বা বিভিন্ন কোশ্চেনগুলো আমরা দেখে নিলাম।
নেক্সট ডেতে আমাদের আর দুটো টপিকই বাকি থাকবে, সেই দুটো টপিক নিয়ে আমরা নেক্সট ভিডিওয়ে আলোচনা করে নেব।